চেঞ্জ হয়, এই 14A কিন্তু আমাদের সেক্টর অফিসার যাবে, সেক্টর অফিসারকে ওই 14Aটার সঙ্গে সঙ্গে ভোট শেষ হয়ে যাওয়ার পরে ওইগুলো রিটার্ন দিয়ে দিতে হবে। ওটা প্রিজাইডিং অফিস, প্রিজাইডিং যে ডায়েরিটা থাকবে তার মধ্যেই থাকবে। আরেকবার বলুন, এটা একটু রিপিট করুন, আমি বুঝতে পারলাম। 14A আর ভিজিট সিট এই দুটো থাকবে প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে। এবার 14A আর ভিজিট সিটটা হচ্ছে সেক্টর অফিসারদের জন্য। ধরুন মক্কল করতে গিয়ে কোনো মেশিন খারাপ হলো বা কিছু হলো, ওটা 14A-তে লেখা থাকবে। ওইটা যখন আমাদের ইলেকশন শেষ হবে তখন ওইগুলো দিয়ে দিতে হবে সেক্টর অফিসারের হাতে। আর ভিজিট সিটটা হচ্ছে আমাদের সেক্টর অফিসাররা আপনাদের মক্কলের সময় একবার যাবে, 1 ঘন্টা পরে আবার যাবে, 2 ঘন্টা পরে আবার যাবে, যখনই যাবে আপনাদের প্রিজাইডিং অফিসারকে ওই ভিজিট সিটে সাইন করাতে হবে। ঠিক আছে? 17A তো আপনারা শুনেছেন যেটা বললাম, সেকেন্ড পোলিংয়ের কাছে যেটা থাকবে। আর একটা হচ্ছে 14A, যেটা হচ্ছে ধরুন পরবর্তীকালে এরকম হলো যে মেশিন খারাপ হয়েছে, মেশিন খারাপ হওয়ার সাথে সাথে 14A-তে ওগুলো লিখে রাখতে হবে। সেটা প্রিজাইডিং অফিসার সেক্টর অফিসারকে দিয়ে সই করাবে। যখন ভোট হয়ে যাবে তখন এই 14A-টা ওদেরকে ফেরত দিয়ে দিতে হবে সেক্টর অফিসারের হাতে। আর ভিজিট সিটটা হচ্ছে ধরুন মক্কল হওয়ার সময় সেক্টর অফিসার আপনার ওখানে যাবে, 2 ঘন্টা ছাড়া ছাড়া আপনার কাছে যাবে, ওই ভিজিট সিটগুলো আপনাকে সেক্টর অফিসারকে দিয়ে সই করাতে হবে। সই করে যখন ভোট শেষ হয়ে যাবে তখন ওইগুলো আপনাদের ওই হাতে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ভিজিট সিট আর 14A-র কার্ড। আর 17A তো সেকেন্ড পোলিংয়ের কাছে থাকবে। আর প্রিজাইডিং অফিসারের যেটা ডায়েরি, তাতে সব কিছু আপনাদের এই বইতে দেওয়া আছে। ডায়েরির মধ্যে কি কি ইউজ আছে, কোনগুলো ফিল আপ আছে, সব কিছু বইয়ের মধ্যে দেখতে পেয়ে যাবে। 67 আজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা সবাই জানেন। আচ্ছা, প্রত্যেকে ভোটের ডিউটি আগে করেছেন নাকি করেননি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলে দিচ্ছি। শুনুন, প্রিসাইডিং এর কাজ হচ্ছে পুরো বুথটার দায়িত্বে আপনি থাকবেন, পুরো বুথটার দায়িত্বে আপনি থাকবেন। আচ্ছা আচ্ছা, শুনুন, P-1 দুটো দিন আপনার কাছে আছে। একটা হচ্ছে P-1, একটু একটু আপনারা নিজেদের মধ্যে আলোচনা বন্ধ করুন, আমি বলে দিয়ে চলে যাব। একটা হচ্ছে P-1 ডে, মানে বিফোর পোল ডে, আর একটা হচ্ছে পোল ডে। কিছু কথা আমি বলবো, আগে আনঅফিসিয়াল কথাগুলো একটু বলে দিই। আনঅফিসিয়াল, কিন্তু অফিসিয়াল নয়। কারণ পিআরও আপনারা প্রত্যেকেই আপনাদের যথেষ্ট ম্যাচিওর। কিছু জিনিস একটু বুথে ম্যানেজ করতে হবে। 2-3টে জিনিস অ্যাভয়েড করতে হবে। কি কি? এক নম্বর হচ্ছে টেন্ডার ভোট, 17B জানা আছে? টেন্ডার ভোট কি জিনিস? নেই? আচ্ছা, বলে দিচ্ছি। আপনার ফার্স্ট পোলিং এর কাছে একজন ভোটার এলো ভোট দিতে, তিনি স্লিপ দেখালেন, আপনার ফার্স্ট পোলিং বললো আপনার তো ভোট হয়ে গেছে। 17A রেজিস্টার, যেখানে হচ্ছে ভোটার লিস্ট, মানে যেখানে ভোটার রেজিস্টার সই করছেন তিনি বা টিপছাপ দিচ্ছেন, তাতে আপনার নাম উঠে গেছে। তিনি বললেন কি করে উঠলো? আমি তো ভোট দিইনি, আমার কাছে প্রমাণ আছে আমি ভোট দিইনি। এবার তখন আপনি কি করবেন? তখন উনি কিন্তু মেশিনে ভোট দিতে পারবেন না, উনি কখনোই ইভিএমে ভোট দিতে পারবেন না। উনি যে ভোটটা দেবেন সেটাকে বলা হয় টেন্ডার ভোট। টেন্ডার ভোটের জন্য একটা টেন্ডার ব্যালট পেপার থাকবে, 20টা করে থাকে, তার একটা সিরিয়াল নাম্বার। সেটা অবশ্যই যখন আপনি ডিসি থেকে মেটেরিয়াল নেবেন সেই হিসেবটা আপনি দেখে নেবেন যে হ্যাঁ, এই সিরিয়াল নাম্বার থেকে এই সিরিয়াল নাম্বারে টেন্ডার ব্যালট আমার কাছে আছে কিনা। এবার এরকম সিচুয়েশন অ্যারাইজ করলো যে ওনাকে টেন্ডার ভোট নিতে হলো, তখন কিন্তু বারবার ধরে বলছি উনি কিন্তু ইভিএমে ভোট দিতে পারবেন না, 17A রেজিস্টারে সই করতে পারবেন না। উনি কি করবেন? ওনাকে টেন্ডার ব্যালটটা আপনি দিলেন, একটা অ্যারো ক্রস মার্ক আছে, অ্যারো ক্রস মার্ক দিলেন, সেই অ্যারো ক্রস মার্ক দিয়ে উনি কি করলেন? টেন্ডার ভোটটা ইভিএম কম্পার্টমেন্টে গিয়ে ভোটটা দিল, দিয়ে মুড়ে আপনাকে জমা দিল। তার আগে একটা ফর্ম ফিল আপ করতে হবে ওনাকে। সেই ফর্ম এবং উনি যে ভোটটা দিলেন তার অ্যাকাউন্টটা বা তার ডিটেলসটা পিআরও ডায়েরিতে অবশ্যই নোট করতে হবে।
কোনো কারণে যদি আপনি নোটটা না করেন তাহলে আপনার মেশিনের ভোট আর 17A রেজিস্টারের ভোট ম্যাচ করবে না। পিআরওতে কিন্তু লেখা থাকবে, পিআরও ডায়েরিতে কিন্তু অবশ্যই টেন্ডার ভোটের কথা লেখা থাকবে। এবার এটাকে অ্যাভয়েড করা যায় কি করে বলে দিই, যখন প্রসেসটা করলাম ওয়ে আউটটাও বলে দিই। ফার্স্ট পোলিংকে সতর্ক হয়ে কাজ করতে হবে। ফার্স্ট পোলিং যখনই ভোট দিতে আসবে কোনো ভোটার, তিনি এপিক কার্ড ছাড়া ভোট, এপিক কার্ড যেটা আছে তিনি, হ্যাঁ বলে দিচ্ছি, তিনি এপিক কার্ডটা অবশ্যই দেখবেন। এবার বলবে স্যার এপিক কার্ডের ছবি বোঝা যাচ্ছে না, অনেক ক্ষেত্রে হয় এপিক কার্ডের ছবি বোঝা নাই যেতে পারে, এপিক কার্ডের নাম্বারটা দেখতে হবে। এপিক কার্ডে যে 4টে ডিজিট, শেষ 4টে ডিজিট, সেই শেষ 4টে ডিজিটের সাথে ওনার কাছে যে মার্ক কপিটা রয়েছে সেই 4টে ডিজিট ম্যাচ করতে হবে। যদি ম্যাচ করে তাহলে টেন্ডার ভোট করার সম্ভাবনা খুব কম, নেই। এবার বলবেন স্যার এপিক ছাড়াও তো ভোট দিতে লোকে আসে না, সেক্ষেত্রে কিন্তু ছবিটা ভালো করে ম্যাচ করাতে হবে। যদি এমন একটা আইডেন্টিটি কার্ড নিয়ে এলো যেখানে ছবি ম্যাচ করছে না, আপনি পরিষ্কার ফার্স্ট পোলিংকে বলুন ওনাকে ভোট দিতে দেওয়া যাবে না। কারণ উনি যদি ফলস ভোটার হন তাহলে কিন্তু অরিজিনাল ভোটার এসে ক্লেম করলে টেন্ডার ভোট কিন্তু সিচুয়েশন তৈরি হবে। উনি, ওনার কাছে ভোটার কার্ড নেই, ঠিক আছে নাই থাকতে পারে, কিন্তু উনি যে ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে আসছেন সেটার ফটোটাকে ওনার মুখের সাথে, বর্তমান ফটোর সাথে ম্যাচ করতে হবে। ম্যাচ না করলে আপনি ওকে রিফিউজ করে দিন, সেই পাওয়ার আপনার আছে, সেই পাওয়ার আপনার আছে। বা যদি পোলিং এজেন্টরা বলে না না উনি জেনুইন, আমার জেনুইন ভোটার, বলেন না জেনুইন ভোটার হোক কিন্তু আমার আপত্তি আছে, আপনি ওনাকে বলুন একটা ফটো ভালো তুলে নিয়ে আসতে, বা যে একটা আইডেন্টি কার্ড নিয়ে আসুন যেখানে ফটোটার সঙ্গে ম্যাচ করছে, আমি অবশ্যই ভোট নেবো। আমি তো বলছি না ভোট নেবো না, কিন্তু এই ক্ষমতাটা আমার আছে, এটা আপনাকে মানতে হবে। এটা কিন্তু আপনি মানে সিচুয়েশনটা হ্যান্ডেল আপনাকেই করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু টেন্ডার ব্যালট ভোট অ্যারাইজ করতে পারে। এটা 1 নম্বর বললাম। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের ক্ষেত্রে। একটা কথা বলছি, টেন্ডার ভোট যদি ধরুন 17 এতে তো সে সই করবে না। না, এবার তাহলে কোথায় সই করবে? ধরুন অ্যারেঞ্জ করবে, সে পিআরও ডায়েরিতে সই করবে, একটা ফর্ম ফিল আপ করবে, একটা ফর্ম ফিল আপ, সেটা কি? সে আপনাকে দেওয়া থাকবে, আচ্ছা আচ্ছা, সেটা ওই পিআরও ডায়েরির মধ্যে দেওয়া থাকবে, সেটা ফর্ম ফিল আপ করবে এবং ওই নোটিফিকেশনটা অবশ্যই এর মধ্যে থাকবে। পিআরও ডায়েরিতে অবশ্যই সেটা মেনশন করা থাকবে, পিআরও ডায়েরির মধ্যে অবশ্যই মেনশন করা থাকবে যে টেন্ডার ভোট করেছে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা রয়েছে আর একটা জিনিস যেটা অ্যারাইজ করে, ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার। ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার যারা অন্ধ এবং অসক্ত ভোটার, তারা একা আসতে পারবেন না, তাদের একজন কম্পেনিয়নকে নিয়ে আসতে হয়। এবং কম্পেনিয়নকে নিয়ে আসলে আপনি কি এখন নেবেন? তো কম্পেনিয়নকে নিয়ে আসতে গেলে সেক্ষেত্রে কি করতে হয়, কম্পেনিয়নকে একটা ডিক্লারেশন দিতে হয়, এবং সেই যেখানে ডিক্লারেশন দেবে সেই ফর্মটার নাম হচ্ছে 14 নম্বর ফর্ম, 14 এই ফর্ম, ঠিক আছে? এই 14A তে এই ডিক্লারেশনটা আপনারা পারতপক্ষে অ্যাভয়েড করে যাবেন। একটু বলে দিন। আরে বাবা কিছু না, পোলিং এজেন্ট যদি বলে যে হ্যাঁ ঠিক আছে দুজনে মিলে ভোটটা দিক, আচ্ছা আচ্ছা, তাহলেই হয়ে গেল, ও তাহলে আমাদের আর 14 কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। করতে হবে। হ্যাঁ। আর ধরুন, পোলিং এজেন্ট মানে যদি পোলিং এজেন্ট গন্ডগোল করে তখন তাকে ফর্ম ফিল আপ করাবেন, আচ্ছা, আচ্ছা। নাহলে ফর্ম ফিল আপ করাবেন না। আচ্ছা, তাহলে ব্লাইন্ড ভোটার এই আমাদের এটার মধ্যে আসবেই না, মানে আমরা যখন লিখবো ব্লাইন্ড ভোটার একটাও দেবো না। ওটা করবেন না, হ্যাঁ ঠিক আছে। যদি গন্ডগোল না হয়। এই সম্ভব কোথায় গেল?